নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মঙ্গলবার রাতে বারুইপুরে যে ধর্ষণ কাণ্ড, যে কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই ঘটনার এক অভিযুক্তকে পুলিশ এনকাউন্টার করেছে। তো সেই নিয়ে বুধবার সারাদিন হচ্ছে হইচই হইচই চলছে। ঘটনা ঠিক হয়েছে না ভুল হয়েছে, অনেকে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন। তিনি কথা দিয়েছিলেন যে সকালে জমা বিকেলে খরচ, মানে সকালে যদি গ্রেপ্তার হয় বিকেলে খরচা হয়ে যাবে, মানে আর কোর্ট টোটের দরকার নেই, এনকাউন্টার করে তাদেরকে মেরে দেওয়া হোক। যেটা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার করছে। তো এইসবের মধ্যে আমার কিছু মনে হলো যে দীর্ঘদিন তো ক্রাইম রিপোর্টিং করেছি, এনকাউন্টার ফেনকাউন্টার দেখেছি, এখনো তো অনেকে মনে করছেন। তো বুদ্ধবাবু হচ্ছে যখন মুখ্যমন্ত্রী ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হননি তখন, তিনি তিনি পুলিশ মন্ত্রী হয়েছিলেন। সেই সময় কিন্তু এনকাউন্টার হয়েছিল, কিন্তু আখেরে লাভ কিছু হয়নি। আমি সেই গল্পই আজকের করব। পাশাপাশি এই বারুইপুরে এনকাউন্টার নিয়ে কি কি প্রশ্ন উঠছে, কেন উঠছে, কি বৃত্তান্ত, এইসব নিয়ে বিস্তারিত আপনাদের সামনে আলোকপাত করব। তো তার আগে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আশা রাখবো আপনারা চ্যানেলে কমেন্ট করুন, লাইক করুন, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন এবং অল অপশন বাটনটি চাপুন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনারা সময় মতো পেতে পারেন। আর দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, যদি ভিডিও ভালো লাগে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো আসছি যে মঙ্গলবার রাতে, গভীর রাতে বারুইপুরে যেখানে ঘটনাস্থল ছিল, যে নাবালিকাকে যেখানে ধর্ষণ খুন করে যেখানে বডিটা ফেলে দেওয়া হয়েছিল পুকুরে, সেইখানে হচ্ছে ওই ঘটনার পুনর্নির্মাণ করা, যেটা বলে রিকনস্ট্রাকশন করা। সেখানে প্রভাস মণ্ডল নামে এক অভিযুক্ত, যে চারজনকে ধরা হয়েছে তার মধ্যে একজন প্রভাস মণ্ডল, তাকে পুলিশ সেখানে পুনর্নির্মাণের জন্য নিয়ে গিয়েছিল। এবং পুলিশের দাবি যে সে তখন হচ্ছে পুলিশের হেফাজতে থাকাকালীনই এক পুলিশ অফিসারের আর্মস কেড়ে নিয়ে গুলি চালায়, এবং তাকে নিরস্ত করার জন্য পুলিশ পাল্টা গুলি চালালে তার মৃত্যু হয়। বারুইপুর হাসপাতালে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। তো সেই প্রভাস মণ্ডলের মৃত্যুর পরে হচ্ছে বুধবার দিনভর হচ্ছে নানান ধরনের হচ্ছে চর্চা চলেছে। প্রচুর লোক সাধুবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন নির্বাচনের আগে যে সকালে খরচ হবে, যদি এরকম ধর্ষণ টর্ষণ করে, নারী নির্যাতন হয়, সকালে জমা হবে, বিকেলে খরচ হয়ে যাবে। এবারও বলেছিলেন যে তাকে 72 ঘন্টা সময় দিতে। মঙ্গলবার দিন দুপুরবেলা যে শুভেন্দু অধিকারী বারুইপুর যে এসপির অফিস, পুলিশের অফিসে, সেখানে আধিকারিকদের সঙ্গে মিটিং করেছিলেন। সেদিন রাতেই হচ্ছে রাত 1:30 নাগাদ, গভীর রাতের ঘটনা, সেখানে পুনর্নির্মাণের সময় এই ঘটনাটা ঘটেছে। তো আমি আসি যে কেন আমি বললাম যে বুদ্ধবাবুর আমলে, মানে বুদ্ধদেব ভট্টাচার্য, আপনারা জানেন যে 96 সালে যে বামফ্রন্ট সরকার গঠন হয়েছিল, সেই বামফ্রন্ট সরকারে জ্যোতিবাবু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু স্বরাষ্ট্র পুলিশ মন্ত্রী হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং তিনি পুলিশটা দেখতেন, যদিও পুলিশের যাবতীয় বদলি টদলি এই সবগুলো জ্যোতিবাবু দেখতেন। তো হঠাৎ করে 97, মানে অ্যাকচুয়ালি 9-এর দশকের মাঝামাঝি থেকেই বিভিন্ন জায়গাতে, বিশেষ করে সাবার্ব এলাকা বা কলকাতাতেই হচ্ছে তোলাবাজদের খুব উপদ্রব হয়েছিল। আমি সেই সময় রিপোর্টিং এ ছিলাম 9-এর দশকের মাঝামাঝি। তোলাবাজি, বিভিন্ন প্রমোটারকে তারা অফিসে গিয়ে গুলি চালিয়ে দেওয়া, তাদের সাইটে গিয়ে গুলি চালিয়ে দেওয়া, গুলি চালিয়ে যে সাইটের কর্মচারীদের ইনজুরি করানো, এইসব হচ্ছে দাপট শুরু হয়েছিল বিভিন্ন তোলাবাজদের। কয়েকজন একদম মাথা ছাড়া হয়ে গেছিল। তো 98 সালে তখন তৎকালীন পুলিশ কমিশনার দীনেশ বাজপেয়ী, সেই সময় হচ্ছে পুলিশের পক্ষ থেকে কলকাতাতেও বেশ কিছু হচ্ছে উপদ্রব শুরু হয়েছিল বেশ কিছু তোলাবাজদের। তখন যেটা শোনা গিয়েছিল যে পুলিশের পক্ষ থেকে, বুদ্ধবাবু যত পুলিশটা দেখতেন, তাকে প্রস্তাব দিয়েছিল 2-1টি এনকাউন্টার হলে হয়তো তোলাবাজরা দমন হবে, এছাড়া কোনো রাস্তা নেই, কারণ এরা রেকলেস হয়ে যাচ্ছে, কথায় কথায় গুলি চালিয়ে দিচ্ছে যে বিভিন্ন জায়গাতে। তো সেই সময় 1998, আমার যতটুকু এখনো মনে পড়ছে, মানে আজকের দিনে দাঁড়িয়ে, সেন্ট্রাল ক্যালকাটাতে শেখ দিনেশ একজন যে তোলাবাজ তখন ছিল, শেখ দিনেশ হচ্ছে এনকাউন্টার হয়েছিল। তখন ডিসি সেন্ট্রাল ছিলেন রাজ কানোজিয়া।
এনকাউন্টারটা হয়েছিল যে রাতের দিকে 8টা সাড়ে 8টা এরকম সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যে অকল্যান্ড রোড যেটা আমাদের রয়েছে অ্যাসেম্বলির সামনের যে রাস্তা, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের গেটের কাছে ওইখানটা একটু নির্জন হয়ে যায়। পুলিশের থেকে যে কথা বলা হয়েছিল যে ওই শেখ দিনেশ সে একজন ব্যবসায়ীকে অপহরণ করার জন্য গ্যাং নিয়ে ঢুকেছিল একটা গাড়ি নিয়ে, তো সেই গাড়িটাকে পুলিশ ফলো করছে। তারপরে যে ইন্ডোর স্টেডিয়ামের, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের গেটের কাছে হচ্ছে তার সঙ্গে পুলিশের একদম মুখোমুখি হয়ে যায় এবং শেখ দিনেশ গুলি ছোড়ে এবং তাকে পাল্টা গুলি ছুড়লে হচ্ছে দিনেশের কপালে গুলি লাগে, মাথায় গুলি লাগে এবং তারপরে দিনেশের মৃত্যু হয়। সেই এনকাউন্টারটা হয়েছিল এবং তাকে যে এনকাউন্টার করে মারা হয়েছে পুলিশের পক্ষ থেকে সেটা বলেও দেওয়া হয়েছিল। তার ঠিক মাস তিনেকের মাথায় ময়দানের লাভার্স লেনে তখন ডিসি সাউথ ছিলেন আমাদের প্রাক্তন পুলিশ কমিশনার রঞ্জিত পচনন্দা। রঞ্জিত পচনন্দার নেতৃত্বে চিকনা রাজু নামে আরেকজন অপরাধী, যে পোর্ট এলাকা দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গাতে তোলাবাজি করতো, শেখ দিনেশ ছিল সেন্ট্রাল ক্যালকাটা মূলত সেই জায়গায় করতো। তো চিকনা রাজু হচ্ছে তার সঙ্গে এনকাউন্টার হয় এবং হচ্ছে লাভার্স ট্রেনে ময়দানে, তারপরে SSKM হাসপাতালে নিয়ে গেলে চিকনা রাজু শেষ রাতের দিকে মৃত্যু হয়। পরপর দুটো শেখ দিনেশ এবং চিকনা রাজুর হচ্ছে দুটো এনকাউন্টার হয়েছিল এবং তোলাবাজরা বুঝতেই পেরেছিল যে দুজনকেই পুলিশ হয়তো এনকাউন্টার বলছে, দুজনকেই পুলিশ আগে ধরে নিয়েছিল, ধরে নিয়ে হচ্ছে নির্জন জায়গা রাতের দিকে নিয়ে গিয়ে হচ্ছে তাদের গুলি করে মেরে দিয়েছে, একটা বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু তোলাবাজি থামেনি। আমি সেই কারণে বলছি বুদ্ধবাবু যে এনকাউন্টার করেছিলেন ঠিকই, করে দুজনকে পরপর হচ্ছে 3 মাসের ব্যবধানে দুটো তোলাবাজকে যে পুলিশ মেরেও দিল এনকাউন্টার করে। তার আগে একটা এনকাউন্টার হয়েছিল 97 সালে শেখ ফিরোজকে, সেটা গড়িয়া স্টেশনের কাছে রাত্রেবেলা, যে শেখ ফিরোজও ওই আমাদের নাকতলা যে রানীকুটি গড়িয়া এই অঞ্চলে হচ্ছে তার বিরুদ্ধে তোলাবাজি মস্তানির অভিযোগ ছিল, সেটা দক্ষিণ 24 পরগনা পুলিশ করেছিল। তো এরকম 3টে ফিরোজ এনকাউন্টারে মারা গেল, শেখ দিনেশ মারা গেল, চিকনা রাজু মারা গেল, তিনটে এনকাউন্টার 1-1.5 বছরের মধ্যে হয়ে গেল। কিন্তু তারপরেও কিন্তু হচ্ছে বেহালাতে প্রমোটার সুরজিৎ সান্যালকে তোলাবাজরা হচ্ছে টাকা না পেয়ে তাকে গুলি করে অফিসের মধ্যে খুন করলো। আবার আরেকটি গ্যাং যে ঠাকুরপুকুর এলাকায়, তারা জোড়াসাঁকোতে এক কিশোর হৃদয়াত নামে এক ব্যবসায়ীকে হচ্ছে তাকে খুন করে বাইপাসের ধারে ফেলে দিয়েছিল, ওই তোলাবাজদের গ্যাং। সেই গ্যাংয়ের যারা অ্যারেস্ট হয়েছিল তার মধ্যে একজন পরবর্তীকালে খুব নাম করেছিলেন, জেলে সংশোধন হয়ে যাওয়ার পর তিনি অভিনয় করেছিলেন। যাই হোক, এখন আমি বলতে চাইছি যে এনকাউন্টার করে যে সব ক্রাইম দমন করা যাবে তা নয়, কিন্তু ওই 98-এর পরে 3 বছর 3.5 বছরের মাথায় বুদ্ধবাবু তখন মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন, কলকাতা পুলিশের তখন কমিশনার সুজয় চক্রবর্তী, সেই সময় হচ্ছে যে ডিসি সেন্ট্রাল ছিলেন আমাদের যে জুলফিকার হাসান এবং ডিডি ছিলেন সোমেন মিত্র। তারা কিন্তু তখন হচ্ছে বেশ কিছু অপরাধীকে গ্রেফতার করে জেলে পাঠানোর বন্দোবস্ত এবং তাদের পাকাপাকি সাজার বন্দোবস্ত করে। তার মধ্যে ছিল গুড্ডা ছিল, নাদিম ছিল, গব্বর ছিল, সোনা ছিল, দক্ষিণ কলকাতাতে শেখ বিনোদ ছিল, তার সাগরেদ শিবকুমার ছিল। এরকম যখন 6-7 জন খুব নামি মানে খুব নামজাদা তখনকার দিনে তোলাবাজদের গ্রেফতার করে জেলে ভরে দেয় এবং তাদেরকে কনভিকশন করায়, তখন তারপরে কিন্তু বেশ কয়েক বছর কলকাতাতে কিন্তু কলকাতা বা সাভারে তোলাবাজি গুলি করা এগুলো কিন্তু বন্ধ হয়েছিল। যাই হোক, এখন যেটা হয়েছে বারুইপুরের এই ঘটনাতে প্রভাস মণ্ডল এনকাউন্টারে মারা গেছে, এক অন্যতম অভিযুক্ত, পুলিশের বক্তব্য এই নিয়ে নানান প্রশ্ন উঠেছে। তো আমি মনে করি যে পুলিশ এনকাউন্টার করেছে নিশ্চিতভাবেই হচ্ছে সেরকম কোনো ঘটনা ঘটেছিল, পুলিশ নিশ্চয়ই তার সপক্ষে আদালতকে বা ইয়েকে যে জানাবে কি বৃত্তান্ত। তো এনকাউন্টার গুলো কি হয় না হয় সেগুলো আমার বিস্তারিত জানা আছে, কারণ যেহেতু দীর্ঘদিন পুলিশের সঙ্গে থেকেছি, মিশেছি, ঘটনাগুলো জেনেছি। তা আমি সেই নিয়ে এখন আর বিস্তারিত আলোচনা করব না যে এনকাউন্টার করা উচিত হয়েছিল কি হয়নি, কি বৃত্তান্ত, তাকে সাজা দেওয়া যেত কিনা। তবে এটাও ঘটনা যেটা হচ্ছে যে আমি অনেক ঘটনাতে দেখেছি, যেমন গ্যাংরেপ হয়েছে, 5 জন অ্যারেস্ট হয়েছে বা 4 জন অ্যারেস্ট হয়েছে, দেখা গেছে বিচারের পরে আদালত হয়তো 3 জনকে ফাঁসি দিয়েছে, কি 2 জনকে ফাঁসি দিয়েছে, একজনকে যাবজ্জীবন দিয়েছে, কিন্তু একজনকে তো বেকসুর খালাস করেছে। তাহলে কি বিচারক কি ভুল কিছু করেছে? 2 জনকে ফাঁসি দিল, একজনকে যাবজ্জীবন দিল, একজনকে বেকসুর খালাস করে দিল। আসলে এইরকম ধরনের যখন ঘটনা হয়, বড় ঘটনা হয়, গ্যাংরেপ হয়েছে, তারপরে তাকে খুন করে দেওয়া হয়েছে, তখন যে অ্যারেস্ট হয় বা পরবর্তীকালে দেখা যায় যখন প্রমাণ জোগাড়ের চেষ্টা হয়, তখন দেখা যায় যে অনেকেই হয়তো সে গ্যাংয়ের মধ্যে ছিল কিন্তু সে সরাসরি ক্রাইমটা করেনি।
হয়নি, তাদের গ্যাংয়ের সদস্য হিসাবে ছিল বলে সেও অ্যারেস্ট হয়ে গেছে, অ্যারেস্ট হয়ে জেল খেটেছে, তারপরে পুলিশ চার্জশিট দিয়েছে, বিচার শেষ হয়েছে, কিন্তু হয়তো 5 জনের মধ্যে একজন মুক্তি পেয়ে যায়। তো এরকম যে তারা যে যে নিরপরাধ সেটা কিন্তু কোর্টই বলে, অন্য কেউ বলছে না, পুলিশও বলছে না, পাবলিকও বলছে না। তো একটা গ্যাং রেপ হয়েছে, মার্ডার হয়েছে, খুব ব্রুটালি মার্ডার করা হয়েছে, তার উপর অত্যাচার হয়েছে, এই সময় ধরুন 4 জন অ্যারেস্ট হলো বা 5 জন অ্যারেস্ট হলো। আমি যেটা দেখছিলাম যে ওই প্রভাস মণ্ডল, সে পুলিশের কাস্টডিতে যখন বারুইপুরে, সে একটা ভিডিও লিক হয়েছে, সেখানে বলছে রাজা নামে একজন ছিল, তো সেই রাজাকে, যে সেই রাজাই আসল কিনা, আনন্দ সর্দারের বদলে সেই রাজাই আসল অপরাধী কিনা, এইসব নিয়ে যে বিচার হবে, এটা নিয়ে পুলিশ ভাববে যে আসলে রাজা এখনো অ্যারেস্ট হয়নি নিশ্চিতভাবে, তা নাহলে সে নাম বলবে কেন। কিন্তু এই এনকাউন্টার করলাম মানেই হচ্ছে অপরাধ, সেই অপরাধ দমন হয়ে যাবে, আমার মনে হয় সেটা নয়। সেটা আমি যে সে কারণে বুদ্ধগৌড় আমলে 3টি এনকাউন্টারের গল্প আপনাদের বললাম। এবং হচ্ছে অনেক সময় কিন্তু দেখা যায় যে একটা ঘটনাতে 5 জন বা 6 জন গ্রেপ্তার হয়েছে, কোর্ট কিন্তু 5 জনকে সাজা দিয়েছে, তো একজনকে মুক্তি দিয়েছে বা একজনকে কম সাজা দিয়েছে, যে সে হয়তো গুরুতর অপরাধী নয়। তো এক্ষেত্রে যদি এনকাউন্টার মানে মুড়িমিচড়ি এক হয়ে যায়, এমনও হতে পারে কোনো একজন, সে হয়তো যে, কারণ যেটা বলা হচ্ছে যে প্রভাস মণ্ডলই হচ্ছে বডিটা তুলতে কোথায় ছিল, মানে ওই যারা অপরাধ করেছে তারা কোথায় বডি ফেলেছে সেটা তুলতে সাহায্য করেছে, সেই নাম বলেছে, এরা ছিল। তো জানি না হচ্ছে সত্যি মিথ্যা, যে প্রবাসী মূল অভিযুক্ত কিনা বা অন্য কেউ অভিযুক্ত কিনা, প্রবাস তাদের সাহায্যকারী কিনা, কি অবস্থায় ছিল যাই না, কিন্তু অনেক সময় কিন্তু এগুলো করতে গেলে মিসফায়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হয়তো সে মূল অপরাধটা সে করেনি, দলের সঙ্গে ছিল, তাকে হয়তো এনকাউন্টার করে দেওয়া হলো, এটা হতে পারে। কারণ যেহেতু আমাদের এখানে অনেক আমার অভিজ্ঞতা আছে, বহু এরকম মামলাতে হয়তো দেখা গেছে 4 জন গুরুতর সাজা পেয়েছে, একজন কম সাজা পেয়েছে, একজন হয়তো মুক্তি পেয়েছে, আদালত বিচার করেই সেটা দিয়েছে। তো এরকম র্যান্ডাম এনকাউন্টার হলে এরকম কেউ হয়তো যে সেই ধরনের অপরাধ করেনি, তার মৃত্যু হতে পারে। জানি না, এখন বিষয়টা পুলিশ প্রশাসন দেখবে, মুখ্যমন্ত্রী দেখবেন, পুলিশ যেটা ভালো মনে করবে সেটা দেখবেন, তারপর কোর্টকে নিশ্চয়ই পুলিশ জানাবে কি অবস্থাতে তাকে এনকাউন্টার করা হয়েছে, কেন করা হয়েছে, সেগুলো তো পুলিশের বিষয়। তো এনকাউন্টার যে ওষুধ নয়, সেটা নিশ্চিতভাবে উত্তরপ্রদেশ এখন মডেল বলা হচ্ছে। বুধবার দিন অনেকেই উত্তরপ্রদেশ মডেলের প্রশংসা করেছেন, এবং উত্তরপ্রদেশ মডেলটা শুভেন্দু অধিকারী এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন, তার জন্য প্রশংসিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু উত্তরপ্রদেশে তো 9 বছর যোগী আদিত্যনাথের সরকার হয়ে গেল, অনেক এনকাউন্টার তো হয়েছে। উত্তরপ্রদেশে কি ধর্ষণ বন্ধ হয়ে গেছে? মহিলাদের উপর অত্যাচার কি বন্ধ হয়ে গেছে? এখনো তো যা জানি, ইন্ডিয়ান পুলিশ রিপোর্ট যেটা আসে, তাতে তো উত্তরপ্রদেশ এখনো হচ্ছে নারী নির্যাতনের শীর্ষে। জানি না হচ্ছে এনকাউন্টারই শেষ অস্ত্র কিনা বা ওষুধ কিনা, এনকাউন্টার দিলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে কিনা, ধর্ষণ, খুন, নারীদের উপর অত্যাচার বন্ধ হয়ে যাবে কিনা, তা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।